শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। নামতে শুরু করেছে বন্যার পানি, ত্রাণ সংকট দেখা দিয়েছে প্রত্যন্ত অঞ্চলে, বিশুদ্ধ পানির সংকটও চরমে। বন্যার সবশেষ খবর জানাতে কুমিল্লা ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও সাইফুল ইসলাম স্বপন। প্রথমেই চলে যাচ্ছি কুমিল্লায় সুমনের কাছে। সুমন, বন্যার্তরা ত্রাণ সামগ্রী ঠিক মতো পাচ্ছেন কিনা আর কি খবর রয়েছে জানাবেন। জি ইসরাত, আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা আমরা দেখেছি আসলে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাড়ি খাবারের সংকট দেখা দিয়েছে। যদিও ত্রাণের সংকট রয়েছে, কুমিল্লা জেলার সমন্বয়ক আপনাকে জানিয়ে রাখি, উনি আমাদেরকে জানিয়েছেন এবং জেলা প্রশাসক সেই সাথে যারা সেনাবাহিনী যারা কাজ করছেন এবং ইউনির সাথে কথা বলেছি, ওনারা জানিয়েছেন যে আসলে এখন যে পর্যাপ্ত পরিমাণে আসলে ত্রাণ সংকট দেখা দিয়েছে, বিশেষ করে বাড়ি খাবারের, শুকনো খাবারের চেয়ে মানুষের বাড়ি খাবারটা আপনি দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার মধ্যে 22 নম্বর ওয়ার্ড মহানগর সিটি কর্পোরেশনের মধ্যে পানিবন্দী হয়ে যাচ্ছে মানুষগুলো। তারা আমাদেরকে জানিয়েছেন এখন হয়তো কুমিল্লার যে অবস্থা সেদিকে ত্রাণ সহায়তা বিশেষ করে পানি কমতে শুরু করায় আসলে বাড়ি ঘরে ফিরে পরে যে তারা আয় করবে সে সুযোগ তাদের নেই। বিশেষ করে অটো এবং সিএনজি রিক্সাওয়ালা যে অবস্থা সে আপনি জানিয়ে রাখি, ওই জায়গাগুলোতে তুমি দেখতে চাই কুমিল্লা প্রায় 11.5 লক্ষ লোক আসলে পানিবন্দী আছে। বিশেষ করে কুমিল্লা 17 উপজেলার মধ্যে 14টি উপজেলায় আসলে মানুষ পানিবন্দী। আর তুমি জানেন কি কুমিল্লার যে কৃষক কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে প্রায় 848 কোটি টাকার কৃষি আবার ক্ষতি হয়েছে। সেই দিক থেকে যদি বলি, মৎস্য কর্মকর্তা জানিয়েছে 648 কোটি টাকা এবং প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছে 348 কোটি টাকার মধ্যে একটা ধারণা করছে ক্ষতি হয়েছে কুমিল্লা জেলায়। তবে একটা বিষয় জানি কি কুমিল্লার যে অবস্থা, সেই অবস্থাতে বলি মানুষের যে পরিত্রাণের বিষয়টা, তারা কেউর সঞ্চয় ছিল এবং কেউর দীর্ঘদিনের আসলে যে বিষয়টা ছিল যে তারা এত সঞ্চয় করেছিল একটা সুন্দর সংসার করার জন্য এবং সেইটা সব শেষ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে নদীতে। আপনাকে আমি জানি রাখি প্রত্যন্ত অঞ্চলে যে ধরনের সাফার হয়েছে, বিশেষ করে শিশু বাচ্চাদের রোগের প্রকোপ দেখা দিয়েছে। আমরা গতকাল ঘুরেছি এবং বিভিন্ন এলাকায় গিয়েছিলাম, তারা আমরা জানিয়েছে শিশু বাচ্চাদের আসলে হাঁপানি, বিশেষ করে নিউমোনিয়া এবং বিশেষ করে যে আপনার যে চর্মরোগ দেখা দিয়েছে। এবং মেডিকেল টিমের সাথে কথা বলে সদর হসপিটাল ডাক্তারদের সাথে কথা বলেছে, উনার একটা মেডিকেল টিম গঠন করেছে। সেই গঠন করার থেকে যদি বলতে চাই যে কুমিল্লার যে অবস্থা আসলে ভালো নেই এবং আগামী এক সপ্তাহ পরে এই রোগের প্রকোপ আরো বেশি দেখা দিবে। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে অবস্থা, আমরা কথা বলেছিলাম কুমিল্লা জেলা প্রশাসকের সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন ত্রাণের অভাব রয়েছে, তবে বাড়ি খাবারটা এখন বেশি প্রয়োজন। মানুষের শুকনো খাবার অনেক বেশি পেয়েছে, তাই অ্যাসিডিটি তৈরি হয়েছে এবং বিভিন্ন রোগের দেখা দিয়েছে। তো এখন গতকালকে আমরা এবং আজকে সকালবেলা আমরা বিভিন্ন এলাকাতে তথ্য নিয়েছি, আমাদেরকে জানিয়েছে এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে প্রায় জেলাতে 23 জন মৃত্যুবরণ করেছে বন্যাতে। তবে সবকিছু মিলিয়ে বলা চলে যে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি সেটার জন্য আসলে প্রস্তুত ছিল না। তবে আরেকটা জানেন নাকি 17টি উপজেলা 14টি উপজেলা আছে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, পানি স্থির রয়েছে। যে নদীগুলো রয়েছে গোমতী নদী এবং কাকি নদী, ফেনী নদী আসলে বিপদ সীমার নিচে প্রবাহিত হচ্ছে, হলেও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারণে পানি স্থির রয়েছে। তবে আমি আপনাকে জানি নাকি আমাদেরকে জানিয়েছেন যে জেলার যে 11.5 লক্ষ লোক রয়েছে এবং যে আশ্রিত রয়েছে প্রায় 90,000 লোক, সবকিছু মিলে বলা যায় কুমিল্লার যে বন্যা পরিস্থিতি ভালো। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি আমাদের লক্ষ্যের প্রতিনিধি সাইফুল স্বপন, আপনি বিস্তারিত জানাবেন। সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছেন যে কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরী এলাকায়, যেখানে গত 12 দিন শিল্পনগরী এলাকায় প্রায় কোমর পানি পর্যন্ত উঠেছে এবং লক্ষ্মীপুরের যে বিভিন্ন উপজেলা, বিশেষ করে রামগঞ্জ, রায়পুর, সদর উপজেলা, কমলনগর, রামগতি, এই 5টি উপজেলায় বেশিরভাগই ইউনিয়ন পানির নিচে চলে গেছে। প্রায় 90% লোক পানিবন্দী হয়ে আছে। তো এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, এই আশ্রয় কেন্দ্রগুলোতে আপনার প্রায় 50,000 লোক মানুষ পানিবন্দী থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং অনেকে তাদের বাড়িঘর ছাড়ছে না, তারা পানি ছাড়ের উপর ঘাটের উপরে ইট দিয়ে তাদের অবস্থান করছে, কারণ তারা আসলে আতঙ্কে আছে যে তারা যদি বাড়িঘর ছেড়ে চলে যায় সেখানে যদি চুরি হয়, এই বই আসলে তারা তাদের বিটা বাটি ছাড়ছে না। তো লক্ষ্মীপুরের যে নোয়াখালী এবং ফেনী থেকে যে পানি আসছে, এই পানিগুলো লক্ষ্মীপুরে এখন পানির বৃদ্ধি করছে এবং গত কয়েকদিনের বৃষ্টির কারণে লক্ষ্মীপুরে বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যার কারণে লক্ষ্মীপুরে প্রায় 10 লাখ লোক পানিবন্দী হয়ে রয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন। তো লক্ষ্মীপুরে বিশেষ করে রহমতখালী নদী, ওয়াবদা খাল এবং ডাকাতিয়া নদী দিয়ে পানি
পানি মেঘনা নদীতে প্রবাহিত হচ্ছে। এই ডাকাতিয়া নদী এবং মেঘনা নদীতে বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করার কারণে এবং দোকানঘর নির্মাণ করার কারণে সেখানে পানি প্রবাহিত হচ্ছে না। এছাড়া যে টান দেওয়া হচ্ছে, এই টানগুলো মানুষের সমন্বয়হীনতার অভাবে টানগুলো যারা প্রত্যন্ত অঞ্চল রয়েছে, পানিবন্দী রয়েছে, সেই সব অঞ্চলে টান পড়ছে না বলে আমাদেরকে জানিয়েছে। আর যারা এসব 10 লাখ মানুষ যে পানিবন্দী রয়েছে, সে 10 লাখ লোক যে পানিবন্দী রয়েছে, এই 10 লাখ লোক যাদের শিশু রয়েছে, তারা শিশু খাদ্য পাচ্ছে না। এবং বিশেষ করে এখন যে পানিবাহিত রোগ ছড়াচ্ছে, বিশেষ করে মানুষজন যারা আশ্রয়কেন্দ্রে আছে এবং পানিবন্দী রয়েছে, তারা শিশু খাদ্যের অভাবে তারা শিশু খাদ্যের অভাব বোধ করছে এবং সুপেয় পানির অভাব রয়েছে। এবং বেশিরভাগই অঞ্চলের যে এখন 10-15 দিন পানি থাকার কারণে এখানকার মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এই পর্যায়ে যে আসলে মানুষের যে মেডিকেল সেবা, ডাক্তারি স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা পাচ্ছে না বলে তারা অভিযোগ করছে। বিশেষ করে কোনো ডাক্তারকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে স্বাস্থ্যসেবা দিতে দেখা যায়নি। আমরা এই ব্যাপারে সিভিল সার্জনের সাথে যোগাযোগ করেছি। লক্ষ্মীপুর সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের সদর হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালগুলো তারা প্রস্তুত হয়ে গেছে, কিন্তু যারা বন্যা আক্রান্ত হয়েছে আসলে তারা তাদের বাড়িঘর ছেড়ে যে হাসপাতালগুলোতে আসবে ওই অবস্থা তাদের নেই। এবং লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসন থেকে বন্যা আক্রান্ত মানুষজন তারা জানিয়েছেন যে দ্রুত পানি সরানোর জন্য রায়পুরের ডাকাতিয়া নদী এবং রামগঞ্জের বীরেন্দ্র খাল যেন দখলমুক্ত করা হয়, তাহলে পানি দ্রুত নদীতে নেমে যাবে। ইশরাত, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। আপনাদের ধন্যবাদ। কুমিল্লা ও লক্ষ্মীপুর থেকে বন্যা পরবর্তী ভোগান্তি এবং ত্রাণের যে সংকট দেখা দিয়েছে ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী সুমন কবির এবং সাইফুল ইসলাম স্বপন। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন ফেনী থেকে সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আপনি জানেন যে আসলে ফেনী জেলার বন্যা পরিস্থিতি আসলে আজ 11তম দিনে আমরা দেখেছি পুরোটাই উন্নতি হয়েছে। বিভিন্ন স্থান থেকে পানি নামলেও আসলে দেখেছি ফেনী সদরের বিভিন্ন ইউনিয়ন, দাগনভূঞা বিভিন্ন ইউনিয়ন এমনকি সোনাগাজী বিভিন্ন এলাকা আসলে এখনও জলবদ্ধতা রয়েছে। তবে এইসব জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সবগুলো যেসব স্থানে পানিবন্দী আটক রয়েছে সেই পানিগুলো দ্রুত সময়ে আসলে নিষ্কাশনের জন্য রাস্তাঘাট কেটে দেওয়ার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদরের সোনাপুর এলাকা। আসলে দেখতে পাচ্ছেন যে এখনও পানি সড়কে নিমজ্জিত রয়েছে। এছাড়াও আসলে পুরো জেলা জুড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু মৎস্য খাত, প্রাণী সম্পদ দপ্তর সহ আসলে কৃষিতেও আসলে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এখানকার কৃষি অধিদপ্তরের যে উপপরিচালক রয়েছে একরাম উদ্দিন, তার সাথে কথা বলেছি। আসলে তিনি আমাকে জানিয়েছেন যে এখানকার বন্যার যে তিনি জেলা জুড়ে আসলে ৩,৩52 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। আসলে এই ক্ষতির পরিমাণ আসলে টাকার অঙ্কে হিসাব করলে 451,20,00,000 টাকা তিনি বলেছেন। এছাড়া মৎস্য খাতের যে এখানকার মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে 28,09,20,000 টাকার মৎস্য খাতে ক্ষতি হয়েছে। প্রায় 20,000 মৎস্য চাষি কিন্তু এই ক্ষতির সম্মুখীনে পড়েছে। এছাড়া প্রাণী সম্পদ দপ্তরের যে কর্মকর্তা রয়েছে মোয়াজ্জেম হক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই জেলায় আসলে 52,49,963টি গবাদি পশু, হাঁস মুরগি এই বন্যায় আক্রান্ত হয়েছে এবং তার যে ক্ষতির পরিমাণ প্রায় 45 লক্ষ টাকা বলেও আমাদেরকে আসলে জানিয়েছে। এছাড়া বিভিন্ন এলাকার যে গ্রামীণ সড়কগুলো রয়েছে এবং কি আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই যে এসব ক্ষতির পরিমাণ আসলে এখনও পুরোপুরি নিরূপণ করতে পারেননি। এটির কারণ হচ্ছে আসলে এখনও বিভিন্ন এলাকায় পানি থাকার কারণেই স্ব দপ্তরগুলো আসলে নিরূপণ করতে পারে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবগুলো দপ্তরকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে এইসব ক্ষতি নিরূপণ করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পাঠানোর পরে আসলে তো এই সংশ্লিষ্ট দপ্তরগুলোর পরবর্তী যে পদক্ষেপ এর মাধ্যমে আসলে এইগুলো সংস্কার সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রণোদনার আওতায় আনা হবে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য ফেনী থেকে। জানবো বাজার পরিস্থিতি। চালের বাজার দর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, চালের বাজার দর কেমন দেখছেন জানাবেন বিস্তারিত।
ইশরাত, খুব একটা স্বস্তির খবর নেই কিন্তু আসলে এই অস্থির বাজারে। আজকে শুক্রবার, ছুটির দিন, আজকেও কিন্তু চালের বাজার যদি আপনাকে একটু জানাই, দাম কিন্তু রয়েছে সেই আগের মতোই। সাধারণ মানুষ কিন্তু এখন প্রতিদিন অপেক্ষা করছে যে কবে একটু চালের দামটি তাদের নাগালের মধ্যে আসবে। বগুড়ার বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের মধ্যে সবচেয়ে উপরে থাকা এই চালের দাম কিন্তু বর্তমানে রয়েছে সেই অপরিবর্তিত। ২৮ চাল যেটি বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬০ টাকা, এবং মাঝারি গোছের যে চালটি সবচেয়ে বেশি মানুষ কেনে, কাটারি চাল, সেই কাটারি চাল কিন্তু বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়। এছাড়াও নাজির চাল বিক্রি হচ্ছে ৭৮ টাকা, এবং মিনিকেটের দাম রয়েছে সেই আগের মতোই ৬৮ টাকাতে। আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এবারের মৌসুমে কিন্তু ধানের দাম শুরু থেকেই বেশি ছিল, এবং বেশি দামে ধান কেনার কারণে এবার কিন্তু শুরু থেকেই চালের বাজার কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। নতুন মৌসুমে ধানের দাম যদি না কমে তাহলে কিন্তু চালের দাম কিন্তু আর এই মৌসুমে কমার কোনো সম্ভাবনা নেই। তবে ব্যবসায়ীরা বলছেন যে চাল যদি আবার আমদানি করা হয় সেক্ষেত্রেও কিন্তু বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে এখনই কিন্তু এই বাজারে কোনোভাবেই চালের দাম কমছে না, এমনটি জানিয়েছে ব্যবসায়ীরা। আমরা একটু সরাসরি কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে যে বাজারে এখন চালের দাম কেমন এবং আগামীতে এই দাম কোনো কমার সম্ভাবনা আছে কিনা। বাজারে চালের বাজারটা একটু বর্তমানে পরিস্থিতি একটু খারাপ ঊর্ধ্বগতিতে। এখন বর্তমানে যে বন্যাটা হওয়ার কারণে আগামী মৌসুমে চালের বাজারটা একটু কমাটা একটু স্বাভাবিকটা হবে না। আর বাড়িতে যেভাবে যদি চালটা যদি আমদানি করে সেই হিসেবে চালের বাজারটা একটু কমতে পারে। ধন্যবাদ আপনাকে ইশরাত। আসলে নতুন সরকার মানেই জনগণের কিন্তু নতুন প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন এই সরকার যেহেতু রাষ্ট্র সংস্কারের কাজ করছে, তাদের কাছে কিন্তু সাধারণ মানুষ একটি দাবি জানিয়েছে, যে কোনো মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে আনার জন্য। এই জন্য যে জায়গায় সংস্কারের প্রয়োজন, যে সিন্ডিকেট ভাঙা প্রয়োজন, এবং চালের মিলার থেকে শুরু করে ডিলার এবং বড় বড় ব্যবসায়ীদের সাথে যদি সমন্বয়ের প্রয়োজন হয়, সেটি করে হলেও দ্রুততম সময় সাধারণ মানুষের নাগালের মধ্যে চালের দাম আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ইশরাত, বগুড়ার বাজার থেকে চালের বাজারের দাম দর নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে চালের বাজার দর সম্পর্কে বলছিলেন সহকর্মী সঞ্জু রায়। এবার জানবো মাছের বাজার পরিস্থিতি, এবং মাছের বাজার দর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, মাছের বাজার দর কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। ইশরাত, আজকেও ছুটির দিনে কিন্তু মাছ এবং মাংসের বাজারে কিন্তু এখনো সুখবর নেই। আমরা বাজারে ঘুরেছি এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতাদের যে একই অভিযোগ, তারা বলছিল যে মাছের যে অবস্থা, যে দরদাম, সেটি কিন্তু একটুও কমেনি, সেটি কিন্তু দিন দিন বেড়ে চলছে। বিশেষ করে আকাশচুম্বী রয়েছে কিন্তু ইলিশের দাম কেজি প্রতি কিন্তু বিক্রি হচ্ছে আপনার ২,০০০ থেকে ২,৫০০ টাকা দরে কিন্তু ইলিশের কেজি বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে মাছ রয়েছে বিশেষ করে চিংড়ি মাছ, সেটিও কিন্তু ১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে পোয়া মাছের দাম, এবং একই সাথে বেড়েছে কই মাছের দাম, এবং এছাড়াও পুকুর এবং ঘেরের যে সমস্ত মাছ রয়েছে সেগুলোও কিন্তু দাম বেড়েছে। এবং এই দাম বাড়ার কারণে ক্রেতাদের একটাই অভিযোগ যে আসলে বাজার মনিটরিং ঠিকমতো হচ্ছে না। বাজার মনিটরিং না থাকার কারণে বিক্রেতারা তাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু বিক্রি করছে, এবং তারা বলছিল যে এখন যেহেতু নদীতে ইলিশ ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে, তো সেই হিসেবে তারা প্রত্যাশা করছিলেন যে অন্তত পক্ষে ইলিশের দাম নাগালের মধ্যে থাকবে। কিন্তু সেই ইলিশের দামও কিন্তু আজকের বাজারে অনেকটাই চড়া, এবং এই মাছের দাম চড়া থাকার কারণে কিন্তু তারা হতাশ প্রকাশ করেছেন, এবং তারা বারবার বলছিলেন যে মাছের দাম যদি নিয়ন্ত্রণে যদি মনিটরিং করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা নাগালের মধ্যে কিন্তু থাকবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিল। এবং বিক্রেতারা বলছিল যে আসলে যে ঘাট থেকে তারা যে মাছ কিনে আনছেন সেটি তাদের চড়াও মূল্যে কিনে আনতে হচ্ছে, এবং যে কারণে তারা স্থানীয় বাজারেও কিন্তু বেশি দামে বিক্রি করছে। একই সাথে
একই সাথে আমরা মাংসের বাজারও ঘুরেছি এবং মাংসের বাজারে যেমনটি দেখেছি, বিশেষ করে গরুর মাংস 750 টাকা, যেটি আগেও এই দামে ছিল, এবং খাসির মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 1000 টাকা দরে। অর্থাৎ এই যে গরু এবং খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। তবে সুখবর রয়েছে অন্যান্য মুরগির বাজারে আমরা যেমনটি জেনেছি, দেশি মুরগি, পোলট্রি মুরগি সহ বিভিন্ন মাংসের দাম কিন্তু 5 থেকে 10 টাকা হারে কমেছে, এমনটি আমরা জেনেছি। এবং যে বন্যা যে পরিস্থিতি, যে উত্তর অঞ্চলে যে বন্যার পরিস্থিতি, তার প্রভাবে কিন্তু এখানে সেই দরদামে প্রভাব না পড়লেও স্থানীয়ভাবেই কিন্তু যে মাছের দাম অনেকটা বৃদ্ধির দিকে। এবং যদিও মৎস্য বিভাগ বলছিল যে আসলে এই যে টানা 12 দিনের জোয়ারে পুকুর এবং ঘেরের প্রায় 10 কোটি টাকার মাছ তাদের ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। তারপরে স্থানীয় বাজারে দেশীয় মাছ রয়েছে, পুকুর ঘেরের মাছ রয়েছে, কিন্তু সেই মাছের দামও চড়া। কাতাল মাছ কিন্তু এবং রুই মাছ কিন্তু আজকের বাজারও আমরা দেখেছি 300 থেকে 500 টাকা প্রকার ভেদে বিক্রি হচ্ছে। এবং পোয়া মাছ রয়েছে, পাবদা মাছ রয়েছে, সেগুলো কিন্তু 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ক্রেতাদের অভিযোগ, এবং ক্রেতারা বারবারই একটু যদি এখনকার চিত্র দেখাতে চাই, যে আসলে এখন যে মাছ বাজারের যদি দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে, দেখতে পাচ্ছেন যে মাছ বাজারে কিন্তু পর্যাপ্ত মাছের সরবরাহ রয়েছে, ইলিশ মাছের সরবরাহ রয়েছে, এবং নদীর বিভিন্ন মাছের সরবরাহ রয়েছে। এবং ক্রেতাদের কিন্তু এই মুহূর্তে আসলে অনেকটা কম দেখা যাচ্ছে অন্যান্য দিন তুলনায়। কিন্তু এ সময়টায় ক্রেতাদের কিন্তু ভিড় থাকে, এবং ক্রেতারা তাদের যে চাহিদা অনুযায়ী মাছ কিনে নিয়ে যান। কিন্তু আজকের বাজারে এসে তারা অনেকটা হতাশ প্রকাশ করছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন, কারণ তারা প্রত্যাশা করছিলেন যে কিছুটা হলেও মাছের দাম নাগালের মধ্যে চলে আসবে, কিন্তু মাছের দাম এখনো নাগালে না আসার কারণে তাদের দাবি যাতে বাজার মনিটরিং করা হয়। তো এ ছিল আমার কাছে ভোলার মাছ এবং বাজারের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে মাছের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা। ছুটির দিনে রাজধানীর বাজার দর জানাতে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, নিত্য পণ্যের বাজার দর কেমন দেখছেন? ক্রেতার জন্য কোনো স্বস্তির খবর আছে কিনা জানাবেন। ধন্যবাদ। আজকে সকাল থেকে মোহাম্মদপুর যে কৃষি মার্কেট বাজার রয়েছে, সে বাজারে সকাল থেকে সাপ্তাহিক ছুটির দিন হবার কারণে মূলত যে ক্রেতা বা সাধারণ যারা রয়েছেন তাদের ভিড় যথেষ্ট পরিমাণ রয়েছে, এবং সকলেই বাজারে আসছেন, কেনাকাটা করছেন। তবে যে বিষয়টি হয়েছে যে ব্রয়লার মুরগি এ সপ্তাহে এসে বিক্রি হচ্ছে 170 টাকা প্রতি কেজি, গত সপ্তাহে 160 টাকার ছিল। তো এ সপ্তাহে কিছুটা বেড়েছে, কেজি প্রতি হয়তো 10 টাকা করে। এবং তার সাথে সোনালী মুরগির দাম কিছুটা কমেছে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকায়। এবং আমি যদি কাঁচা সবজির কথা বলি, কাঁচা সবজি বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। যে ছোট যে ফুলকপি রয়েছে, সেই ফুলকপিগুলো বিক্রি হচ্ছে মূলত 50 থেকে 60 টাকাতে প্রতি পিস, এবং বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, এবং লাউ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে মূলত 70 থেকে 65 টাকায়। মূলত ঢেঁড়সের দামটি এই সপ্তাহে এসে মোহাম্মদপুর বাজারে একটু বেশি, এবং পটলের দাম এই সপ্তাহে 50 টাকা, কচুরমুখী 80 টাকা, এবং মরিচ 200 টাকা কেজি করে বিক্রি হচ্ছে মোহাম্মদপুরের এই বাজারে। তবে রসুন বিক্রি হচ্ছে 220 টাকায়, এবং আদা ইফতেখার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রেজা। ঝিনাইদহের সড়ক মহাসড়কগুলোর বেহাল অবস্থা, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। সবুজ, ঝিনাইদহের সড়কগুলোর তো বেহাল অবস্থা এবং জনগণের ভোগান্তি, সব মিলিয়ে আপনার কাছে বিস্তারিত একটু জানতে চাচ্ছি। ইশরাত, আসলে যেমনটি বলছিলেন, ঝিনাইদহ মহাসড়কগুলোর যে বেহাল দশা, বেশ কিছু চিত্রের কিন্তু এই অবস্থা কিন্তু পরিলক্ষিত বর্তমান
এই সময়টিতে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি কিন্তু ঝিনাইদহ যশোর মহাসড়কের যে রাস্তা, সেই রাস্তাটি আমি যদি একটু দেখাই, এই রাস্তাটি কিন্তু আহ, খুলনা এবং অপোজিট সাইডে কিন্তু যশোর বা আহ, অন্য দিক থেকে ঝিনাইদহ, কুষ্টিয়া সহ রাজশাহীর যে লিঙ্ক, সেটি কিন্তু একটা মূল সড়ক কিন্তু এই সড়কটির যে বেহাল দশা দেখছেন, এটি কিন্তু শুধুমাত্র নতুন নয়, সামান্য একটু বৃষ্টিতেই কিন্তু সড়কটির এই বেহাল দশা কিন্তু পরিলক্ষিত হয়। পাশাপাশি এই সড়কটি মেরামতের ক্ষেত্রে এবং ঠিকাদারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু বারবার কিছুটা রিপেয়ারিং এর কাজ করলেও পরবর্তীতে সামান্য আবার বৃষ্টিতে কিন্তু একই দশা এই সড়কটিতে দেখা যায়। আমি যেটি দেখাচ্ছি, দূরপাল্লার যে বাস আসছে, বাসটি কিন্তু বগুড়া থেকে আসছে এবং এর গন্তব্যস্থল কিন্তু খুলনার দিকে। কিন্তু এই সড়কটির এই বেহাল দশার কারণে এই যে স্পটটি আমি দেখাচ্ছি, এই স্পটটি সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার লেখা থাকলেও এখানে কিন্তু বাস বা দূরপাল্লার যাত্রী সহ যে ছোট বড় যে যাত্রীবাহী যে পরিবহনগুলো আছে, এগুলো কিন্তু কোনোভাবেই 20 কিলোমিটার বা 15 কিলোমিটার গতির বেশি কিন্তু উঠতে পারছে না। এবং এই বেহাল দশা কিন্তু শুধুমাত্র এখানকার এই চিত্র নয়, এটি কিন্তু যশোর ঝিনাইদহ মহাসড়কের বেশিরভাগ অংশে, বিশেষ করে ঝিনাইদহের ভিতরে যে 30 কিলোমিটার সড়ক পড়েছে, সেই 30 কিলোমিটার সড়কেরই কিন্তু এই বেহাল দশা কিন্তু অনেক আগে থেকেই। মনে হতে পারে যে আসলে খুব মানে খুব নিকটেই হয়তো বা বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ বা পানি সরে যাওয়ার ফলে এটি হয়েছে, আসলে মোটে না, আমাদের এই এলাকাতে বন্যা হয় না। কিন্তু সামান্য বৃষ্টির কারণে কিন্তু সড়কের এই বেহাল দশা। যদিও কর্তৃপক্ষকে বারবার অবগত করার পরেও বা স্থানীয় যারা আছেন তারা বারবার এই সড়কটি নির্মাণের কথা বললেও এই মুহূর্তে কিন্তু সড়কটি নির্মাণ করার মতো কোনো পরিস্থিতি নাই বলেই কিন্তু এখন পর্যন্ত জানানো হচ্ছে। তার কারণ ঝিনাইদহ যশোর মহাসড়কের যে 6 লেন রাস্তার যে প্রজেক্টটি হাতে নিয়েছে ইতিমধ্যে গত সরকার, সেই 6 লেন প্রজেক্ট কিন্তু কিছুটা স্থবির অবস্থায় আছে। গত 4 বছর আগে হওয়া এই সড়কটি কিন্তু মাত্র 5% কাজ এখন পর্যন্ত গত 4 বছরে শেষ হয়েছে বলে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি। এর মূল যে কারণ, সেটি রাস্তার দুপাশের টোটাল 4100 কোটি টাকা ব্যয়ে এই সড়কটির কিন্তু 6 লেন মোট 47 কিলোমিটার রাস্তা হবার কথা। কিন্তু এখন পর্যন্ত জমি অধিগ্রহণ এবং জমির মালিকদেরকে কোনো অর্থ সরকারিভাবে প্রদান না করায় জমির মালিকরা কিন্তু এই 6 লেনের এই কাজের প্রজেক্টের কিন্তু অনেকটাই কিন্তু তারা জমি আর ছাড়তে চাচ্ছেন না। তারা বলছেন যে আসলে সরকারিভাবে আমাদের যে জমির যে অর্থ প্রদান করার কথা, সেই অর্থ প্রদান এখনো না করায় আমরা এই রাস্তাটির কাজের আমাদের যে জমি, সেই জমি আমরা ছাড়বো না। সেই কারণেই কিন্তু গত 4 বছরে মাত্র 5% কাজ এখন পর্যন্ত সমাপ্ত করা হয়েছে। এবং একই কারণে রোডস এন্ড হাইওয়ে মানে সড়ক বিভাগ কিন্তু এখন আমাদেরকে যেটি জানাচ্ছেন যে এই রাস্তার যে কাজ বা রিপেয়ারিং কাজ বা নতুন ভাবে সংস্কারের যে কাজ, সেটি কিন্তু এখন আর আমাদের হাতে নাই। আমাদের হাতে না থাকার কারণে এটি সমস্ত দায়ভারই কিন্তু এখন যে ঠিকাদারি প্রতিষ্ঠান 6 লেনের কাজ পেয়েছে 4100 কোটি টাকা ব্যয়, সেই 4100 কোটি টাকা ব্যয়ের মধ্যেই কিন্তু এটি রিপেয়ারিং বা এটি পুনঃসংস্কারের কাজ করতে হবে। সেই দিক থেকে কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে মানে সড়ক বিভাগ এবং পাশাপাশি যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই বিপুল অঙ্কের 6 লেনের যে কাজ পেয়েছে, তাদের কিন্তু সমন্বয়হীনতার অভাব এবং সরকারি কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই কাজ কিন্তু স্থবির অবস্থায় আছে। আসলে জনগণের যে দুর্ভোগের যে বিষয়টি, আরেকটি বড় যে বিষয় যেটি জানতে চাচ্ছিলেন, জনগণের দুর্ভোগের যে বিষয়, সেটি কিন্তু সরাসরি আমি দেখাচ্ছি। এই অবস্থার ভিতর থেকে কিন্তু আশপাশের যে বাড়িঘর গুলো আছে বা ভ্যান বা ছোট নসিমন বা 3 চাকার যে হুইলার গাড়িগুলো চলে এই রাস্তাতে, তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু ছোট বড় ঝুঁকির ভিতর থেকেই, জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু তারা চলাচল করছে। এবং আরো একটি বড় কথা, প্রতিদিনই কিন্তু প্রাণ হানির মতো যে ঘটনা, সেটি কিন্তু ঘটে চলেছে, নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই সড়কটিতে স্থানীয়ভাবে নাম করা হয়েছে ঝিনাইদহ যশোর মরণ সড়ক। এটি কিন্তু স্থানীয়ভাবে এখন মরণ সড়ক বলেই কিন্তু আসলে বলা হচ্ছে। দেখছেন প্রচন্ড ধোঁয়া, সামান্য একটি গাড়ি যাবার কারণেই কিন্তু এই ধোঁয়ার পরিস্থিতি। এটি কিন্তু প্রায় কয়েক বছর আগে থেকে কিন্তু এটি হয়ে আসছে। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি এই সড়কের বিষয়ে। গত মে মাসে কিন্তু এই সড়কের বিষয়ে কিন্তু দুদকে একটি অভিযোগপত্র জমা পড়ে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে দুদকের একটি টিম কিন্তু এই সড়কটি কিন্তু পর্যবেক্ষণ করে এবং তার সরজমিনে এসে আসলে এই সড়ক বেহাল দশার যে কারণ, সেটি কিন্তু তারা জানার চেষ্টা করে এবং তদন্ত করে। তদন্তে তারা যেটি পেয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি, যে নিম্নমানের বিটুমিন সহ পিচ এবং অন্যান্য যে
সড়ক নির্মাণের যে ম্যাটেরিয়ালস গুলো লাগে সেইগুলোর কারণেই কিন্তু সেগুলো নিম্নমানের ব্যবহার করার কারণেই কিন্তু এই সড়কটির এই বেহাল দশা বারবারই হচ্ছে। একটু বৃষ্টি হলেই কিন্তু চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে এই সড়কটি। কিন্তু এই মুহূর্তে যেটি প্রয়োজন সড়কে চলাচলের যে শৃঙ্খলা এবং সড়ক চলাচলের যে উপযোগী করে তোলার যে জায়গাটা, সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্থাই, বিশেষ করে সড়ক বা যারা ঠিকাদারি প্রতিষ্ঠান, তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। আজ সকালেও কথা বলেছিলাম এই সড়কে যে দায়িত্বে থাকা যে সড়ক পরিবহন, বিশেষ করে ঝিনাইদহের ভিতরে যে 30 কিলোমিটার রাস্তা পড়েছে, ওনারা বলছেন যে আগেই জানিয়েছি যে এখন আর এই সড়কের মেরামত বা নতুন করে পুনঃসংস্কারের কোনো এখতিয়ার তাদের নেই, যেহেতু 6 লেনের প্রজেক্ট চালু হয়েছে এবং তারাই আসলে এই সড়ক কেন্দ্রিক তারা চিন্তা করবেন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। সেক্ষেত্রে আসলে আসলে সড়কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, অথবা এই সড়কটির যে জনদুর্ভোগ, সড়কের এই বেহাল দশার কারণে খানাগত সৃষ্টি হওয়া, পানি জমে যাওয়া, ছোট বড় যে অ্যাক্সিডেন্ট গুলো প্রতিনিয়ত হচ্ছে, এগুলো থেকে আসলে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে কবে নাগাদ পরিত্রাণ মানুষ পেতে পারে, বা কবে নাগাদ দূরপাল্লার যে যাত্রীবাহী ছোট বড় যে যাত্রীবাহী যে পরিবহন গুলো আছে সেগুলো আসলে কবে নাগাদ সুন্দরভাবে চলাচল করতে পারে, নিরাপদে চলাচল করতে পারে, তার কিন্তু আসলে কোনো সঠিক ব্যাখ্যা এই মুহূর্তে তাদের কাছেও নেই। এবং তাদের মাধ্যমে আসলে আমরা যেটা জানতে চেয়েছি, এখন এই মুহূর্তে আসলে আমরাও এর থেকে বেশি কিছু জানাতে পারছি না। এই ছিল ঝিনাইদহ যশোর মহাসড়কের সর্বশেষ যে বেহাল দশা, তার সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহ থেকে সড়কের বেহাল অবস্থা নিয়ে বলছিলেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।